50 বছরে বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে যে বিভ্রম দেখা দিয়েছে সেটাকে আমি প্রজাতির ক্ষেত্রে রেখেছি। আর এখন বলবো রাষ্ট্রের ক্ষেত্রে ৪টা প্রবন্ধের মধ্যে আরেকটি প্রবন্ধ হচ্ছে শিক্ষার মাধ্যম সংক্রান্ত। মানে শিক্ষা কোন ভাষার মাধ্যমে দেওয়া হবে। শিক্ষার মাধ্যমও এই শব্দটা একটা খারাপ শব্দ হয়ে দাঁড়িয়েছে যে আসলে শিক্ষার কোনো মাধ্যম নাই। ভাষাই তো শিক্ষা। অথচ আমি সেটাকে মাধ্যমে রূপান্তরিত করেছি। এর মধ্যে একটা ১ম ক্ষেত্রে একটা গোঁজা মিলন দেওয়া হয়েছে। গোঁজা মিলনটা কোথায়? যে আসলে আমি শিক্ষা দিতে চাই কিনা? ১ম প্রশ্ন হলো শিক্ষা সকলের অধিকার যদি হয়, তাহলে সেখানে আপনি অন্য কোনো শর্ত দিতে পারেন না। এটা আমি আমার বিশ্বাসের কথা বলছি। মানুষ মাত্রই মেধাবী। কাজেই শিক্ষা শুধু মেধাবীদের জন্যে, সেটা যে পর্যায়ের শিক্ষাই হোক না কেন, প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা, যেকোনো শিক্ষাই মানব শিশুর পক্ষে অধিগম্য। যদি কেউ অসুস্থ না হয়, স্বাভাবিক মানব শিশু যে কথা বলতে পারে, তার জন্য কথা বলার চেয়ে বড় প্রতিভার বিষয় আর কিছু নাই। একটা ভাষা আয়ত্ত করা এবং সেই ভাষায় কথা বলতে পারা, এটা প্রতিভার লক্ষণ বা প্রমাণ। কাজে তাকে উপযুক্ত পরিবেশ, শিক্ষক, বই এবং সময় দিলে যেকোনো মানুষ শিশু শিক্ষা লাভ করতে পারে। তাহলে আমরা যদি যুগবোধ বলছি বর্তমান শিক্ষা দর্শনে, একদিকে বলছি সাম্য এবং সমতার কথা এবং বিচারের কথা। কাজে এই কথা যায় না। শিক্ষা সর্বজনীন অধিকার, সর্বজনীন অধিকার। এডুকেশন ফর অল। এই কথার সাথে উচ্চশিক্ষা শুধুমাত্র মেধাবীদের ক্ষেত্রে সীমিত থাকবে। এই যে আমরা নানা প্রকার ভর্তি পরীক্ষা নিচ্ছি, এটা সম্পূর্ণ স্ববিরোধী। তার সাথে শিক্ষা এটা যদি না বুঝি তাহলে শিক্ষা কেন আমাদের এখানে হঠাৎ করে ইংরেজি মিডিয়াম এত জনপ্রিয় হয়েছে এটা বোঝা যাবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লেখাপড়ার মান ভালো করার জন্য আমরা ইংরেজিতে পড়ানোর উৎসাহিত করছি। বিশেষ করে আমাদের উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা যারা কিন্ডারগার্টেন অথবা এ লেভেল, ও লেভেল ইত্যাদি পড়ছে, শুধু তারাই নয়, আমাদের দেশীয় রীতির যে লেখাপড়া সেটাও ইংরেজি মাধ্যমে দেওয়ার সরকারি অনুমোদন আছে। আমি বলব উদ্যমও আছে। এর কারণটা কি? আমি সোজাসুজি বলব এটা শিক্ষার গুণগত বৃদ্ধির জন্য নয়। এটাতে আমি যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করেছি এটা শিক্ষার গুণগত মানের অভাব ঘটে তাতে। তাহলে এটা করা হচ্ছে কেন? মানুষ কি জেনে শুনে নিজের কপালে নিজের পায়ে কেউ কুড়াল মারে? নিজের কপালে কেউ কি টোকা দেয়? হ্যাঁ, মানুষ অনেক সময় জানে না কোনটা তার স্বার্থ। এই কথাটাই সক্রেটিস বলতেন। আমি এখানে সক্রেটিসের অনুসারী নই। সক্রেটিস বলতেন মানুষ জানে না বলে সে অন্যায় করে। আমি মনে করি সক্রেটিসের এটা ছিল অর্ধসত্য মাত্র। অনেক সময় মানুষ জেনে শুনে অন্যায় করে। এইটা হচ্ছে তার একটা উদাহরণ। আমাদের শিক্ষিত লোকেরা জানেন যে তাদের ছেলে মেয়েদের যদি দেশীয় ভাষায় তারা শিক্ষা দিত তাহলে দেশ সম্পর্কে তারা ভালো জানতো। দেশের মানুষের সাথে তাদের অনেক সুসম্পর্ক হতো। তারা যাকে বলা হয় দেশের নেতা হয়ে উঠতে পারত। এখন তারা গড়ে উঠছে এমন সব টবের গাছ হিসেবে যাদের সাথে পরিবেশের কোনো সম্পর্ক নাই। ওই কৃত্রিম অক্সিজেন সাপ্লাই এর উপরে তাদের নির্ভর করে। এবং তারা চায় কি ১২ বছর পড়ার শেষে ও লেভেল, এ লেভেল পড়ার শেষে তারা তাদের বিদেশে পাঠিয়ে দেবে এবং সেখানেই তারা থাকবে। আর এখানে আসলেও তারা ওখান থেকে বিপুল প্রতিষ্ঠা নিয়ে এখানে আসা দাপট দেখাবার জন্য আসবে। এই দর্শন দেশের প্রগতির পক্ষে তো বটেই, কল্যাণের পক্ষেও ক্ষতিকর। কিন্তু তাদের জন্য বেশি ক্ষতিকর। কেন? তখন তারা হয়ে যাবে টবের গাছ, শিকড়বিহীন। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম এ ট্রি উইদাউট রুটস। এরা হবে ট্রিজ উইদাউট রুটস। এইজন্য আমি বারবার বলেছি কেন তারা এটা করছে এই প্রশ্নটা আমি অনুসন্ধান করে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে তাদের আসল মতলব হচ্ছে শিক্ষাকে সংকুচিত করা। মানে দেশের সব লোকের জন্য শিক্ষার অধিকার না পায়। একদিকে বলছে দেখেন ২ টা কন্ট্রাডিকশনের কথা আমি বলছি। শিক্ষা সবার অধিকার, শিক্ষা সবাইকে দিতে হবে। কারণ আধুনিক উৎপাদন প্রথায় অশিক্ষিত শ্রমিক দিয়ে মেশিন চালানো যায় না। কাজেই ন্যূনতম শিক্ষা দেওয়ার জন্য তারা তাদেরকে কারিগরি এবং উৎপাদনমুখী শিক্ষার কথা বলে। ২ নম্বর শিক্ষা প্রাথমিক শিক্ষাটা দিলেই হয়ে যাবে বলে একটা দর্শন তারা প্রচার করে। এইজন্য তারা নন ফরমাল বা উপানুষ্ঠানিক শিক্ষা প্রবর্তন করেছে। যেখানে ৪ বছর লেখাপড়া শেষে একটা বস্তির বাচ্চা, গরিবের বাচ্চা ঠোঙা বানাতে কাজে নেমে যেতে পারবে। এটা শুধুমাত্র স্বাধীনতার যে অঙ্গীকার তার বিরোধী নয়, এটা মানব মর্যাদার পক্ষেও হানিকর। কারণ আমার নিজের শিশুকে আমি অন্তত ১২ বছর না পড়ে কর্মক্ষেত্রে যেতে দেব না। অপরের বাচ্চাকে ৪ বছরে কর্মক্ষেত্রে যেতে বলতে আমার বিবেকে যে বাধছে না। তখন উল্টা যুক্তি দিয়ে বলে, "ও তো এমনিতে হলে ওই ৪ বছরে পড়তে পারত না। তাহলে আপনি বিরোধিতা করছেন কেন?" আমি বিরোধিতা করছি না। আমি বলছি তাকে ১২ বছর শিক্ষা দিন। সেইটা করার সামর্থ্য তো আমাদের আছে সমাজের এবং রাষ্ট্রের। আমাদের প্রজাতির তো সে সামর্থ্য আছে। সেটা আপনি নিচ্ছেন না। তার মানে বর্তমানে শিক্ষানীতির মূল কথা ইংরেজি মাধ্যম করার গোপন কথাটা কি? শিক্ষা সংকুচিত করা। অল্প লোকের কাছে শিক্ষা সীমাবদ্ধ করা। এখন দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা
ভালো স্কুলে পড়তে পারে, যারা ইংরেজি মিডিয়াম স্কুলে অথবা বাংলা উচ্চারণ যেগুলি প্রতিষ্ঠিত স্কুল সেগুলিতে পড়তে পারে, তারাই পরীক্ষার ফলাফল ভালো করে এবং বিশ্ববিদ্যালয়ে তারাই ঢুকতে পারে। কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢুকতে টাকা লাগে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে টাকা না লাগলেও পয়সা লাগে, খুচরা তো লাগে। তো সেইখানে ঢোকার পরে তার অর্ধেক সরকারি চাকরি হয়ে যাচ্ছে। মানে বিসিএস পরীক্ষা তো শুরু হয় ইন্টারমিডিয়েটের পরে, বিশ্ববিদ্যালয়ে যে ঢুকতে পারে সে তো অর্ধেক বিসিএস পাস করলো, ৪ বছর পরে সে বিসিএস এ যাবে এবং অন্যান্য উচ্চ চাকরিতে যাবে। তার মানে যেই সমাজে, যে পরিবারে উচ্চশিক্ষিত লোক আছে আগে থেকেই, তাহলে তারা শুরুর থেকেই, আমাদের মিয়াজির বাড়িতে বিল্লিও প্রিন্সিপারা পড়ে, তো এটা মিয়াজির বাড়ির বিল্লি, সে তো পরীক্ষা ভালো করবেই। আর যার পয়সা কড়ি আছে সে কোচিং সেন্টারে দিতে পারে। এখন তো লেখাপড়া যে কোচিং সেন্টার হয়ে গেল, যেটা কোনো ক্রমে দমন করা যাচ্ছে না। এই সব কিছুর সাথে একটা জিনিস জড়িত, শিক্ষার সংকোচন না প্রসারণ। এই প্রশ্নে শিক্ষার সংকোচনই হচ্ছে বর্তমান প্রজাতির, মানে বর্তমান সিভিল সোসাইটির নীতি। এবং তারা যে সিভিল সোসাইটির বাংলাও করতে পারে নাই, তাতে বোঝা যায় তারা কি পরিমাণ সমাজ বিদ্বেষী। বাংলা ভাষাটাও একটা যে শক্তিশালী ভাষা, হয়তো ইংরেজির মতো সমান প্রসারিত নয়। ইংরেজি হচ্ছে গোলক ধাঁধা সৃষ্টি করেছে, কিন্তু আমরা করেছি গোলক ধাঁধায় প্রবেশ। আমরা কোনো বের হওয়ার পথ পাচ্ছি না। সেই জন্য লোকে জিজ্ঞাসা করে, আপনি তো সমালোচনা করেন, এর থেকে বের হওয়ার পথ কি? তাহলে ভাই, আমি এখানে ঢোকার পথটা ঠিক করে চিনতে পেরেছি কিনা, এটা হচ্ছে প্রথম কথা। এইটা পারলে অর্ধেক কাজ তো হলো, বাকিটা আপনি করেন। যা হোক, এইভাবে আমি এই প্রবন্ধে লিখেছি 4টা প্রবন্ধ। একটা হচ্ছে সুশাসন সম্পর্কে, একটা হলো এই শিক্ষার মাধ্যম সম্পর্কে, একটা হলো নিরাপত্তা এবং স্বাধীনতার সম্পর্ক সম্পর্কে। এখানে যে একটা রিভার্সাল হলো, স্বাধীনতাকে কার্পেটের নিচে ঢুকিয়ে নিরাপত্তাকে রাষ্ট্রের প্রধান অঙ্গীকার করা হচ্ছে। স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, এখন বলা হচ্ছে না আপনি নিরাপত্তার জন্য প্রাণ দেন। দ্বিতীয় হচ্ছে, প্রাণ আমার দিতে হবে না, উনি আমাকে নিরাপত্তা দিবেন, স্বাধীনতার বিসর্জন দেন আপনি। তাহলে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি। আর সর্বশেষ যেটা বললাম, বাংলা রীতি সাধু এবং চলিত, এইটাও কিন্তু ভাষার ব্যাপক প্রসারের জন্য খুব জরুরি। অনেকে মনে করেন বাংলা যেহেতু উচ্চশিক্ষা দিতে হবে, বাংলাতে উচ্চশিক্ষার উপযোগী বই লিখতে হবে। আমি মনে করি, দুঃখের সাথে বলছি, চলিত ভাষায় একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লেখা যায়। চলিত ভাষা হচ্ছে চানাচুরের মতো, তা খেতে মজা লাগে কিন্তু এটা ধীরে ধীরে রুচি নষ্ট করে। এই জন্য বাংলা যদি গভীর বিষয়ের আলোচনা করতে হয়, ভাষার যেটা প্রাকৃতিক সম্পদ, সাধু ভাষার মধ্য দিয়ে যেটা ব্যক্ত হয়েছে পরম্পরাক্রমে, সেটাকে সম্পূর্ণ বাদ দেওয়া আধুনিকতার নামে বা অগ্রগতির নামে, এটা সঠিক হবে না। এটা আমি বলেছি। মধ্যবিত্ত শ্রেণীর যে প্রতিভাহীন, সৃষ্টিশীলতা বর্জিত যে রীতি, যেটা সংবাদপত্রের, আমি বলবো এটা চানাচুর, না আরেকটা শব্দ বলি, চটপটি। চটপটির মতো হয় কি, তার মধ্যে একটু ভিনিগার দেওয়া আছে, ভিনেগার দেয় এবং একটু একটু করে আপনার লবণ টবণ দিয়ে, মশলা দিয়ে, বিট লবণ দেয়। এটা না হলে প্রমিত ভাষা। প্রমিত ভাষাকে বাংলা একাডেমি শব্দটা তৈরি করছে। আগে কোনো মানুষের, মানে বলে না মিত কথাটা বাংলায় আসে, আরেকটা শব্দ আছে বাংলায় শীত, সংস্কৃত উচ্চারণ বলে স্মিত হাসি, এটা তার শীত ভাষা বলতে পারতো, তাই না? অর্থাৎ বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কলোকিয়াল বেঙ্গলি বলে একটা ইংরেজি কথা আছে, অর্থাৎ প্রামাণ্য বা মান দণ্ড অনুযায়ী নির্মিত মৌখিক ভাষা। তো সেটা বাদ দিয়ে প্রমিত ভাষা একটা নতুন শব্দ তৈরি করেছে মনে হতে পারে, কিন্তু আমিও তো নতুন শব্দ তৈরি করেছি, প্রজাতি। আমারটা কেউ জানে না, আন্ডারগ্রাউন্ড, কিন্তু তাদেরটা ওভারগ্রাউন্ড। আমি বলছি তাদের উন্নত ভাষাটা কি, সেটাই আসল কথা। এটা তো তারা কয়ে রস্বইকার বানান জায়গায় দীর্ঘইকার চালু করতেছে, এটা প্রমিত ভাষা নয়। যেমন ছিল কথাটা বাংলায় লিখলেও উচ্চারণ ছিল হয়, কিন্তু ওকার না দিলেও যদি লোকে বুঝতে পারে, তাহলে ওকার দেওয়ার দরকার নাই। কারণ ভাষার একটা নিয়ম হচ্ছে, এটা বলে পার্সিমনি। পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়িতা। আপনি যেখানে ৩টা অক্ষরের জায়গায় ১টা অক্ষর দিয়ে একই ভাব প্রকাশ করতে পারেন, সেখানে ৩টা অক্ষর বর্জন করাই ভালো। কারণ টাইপ করার প্রশ্ন আছে, সময়ের প্রশ্ন আছে। যা হোক, প্রমিতকরণ নামে যেটা করছি, এটা আসলে প্রমিতকরণ নয়, এটা হচ্ছে বাংলা ভাষার অবনয়ন। বাংলাকে নিম্নমানকরণ বললে খুব ভালো হয়। এটা অনেকে বলেন আগে লক্ষ্য করার বিষয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছে, তিনি একটা বাংলা তারি করতে চাইছিলেন, সোজা বাংলা, তালে বসা দিয়ে লিখতেন। এই প্রকল্প ব্যর্থ হয়েছে। অর্থাৎ আরেকজন ছিলেন বাংলা মাধ্যম তৈরি করার জন্য অধ্যক্ষ আবুল কাসেম বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি ভাষা আন্দোলনের সৈনিক ছিলেন, যিনি তমদ্দুন মজলিসের অন্য প্রতিষ্ঠাতা ছিলেন, এই যে মিরপুরের বাংলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা,
যিনি বাংলায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অন্যান্য বিষয়ের অনেক বই লিখেছিলেন। তিনি যেমন জানেন সঙ্গম বানান লেখার সময় অনুস্বার গ দিয়ে লিখতেন, কিন্তু এটা বাংলা গ্রহণ করেনি। আর লক্ষ্য করেন যখন বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, যখন আপনি এখনো দেখবেন প্লাকার্ড গুলো সেখানে বাংলা উম নয়, অনুস্বার দিয়ে লেখা। কিন্তু প্রতিক্রিয়াশীলতার দোষায় বদরুদ্দিন উমর, হুমায়ুন আজাদ এবং আর অন্যান্য বিখ্যাত লেখকেরা, আবুল কাসেম ফজলুল হক, এরা বাংলা লেখা শুরু করলেন কিভাবে? দিয়ে। অর্থাৎ তারা বাংলা ভাষাকে এটার নাম বলে প্রমিত করার। নতুন লিখবেন না বদরুদ্দিন উমর, নতুন লিখবেন। পশ্চিমবঙ্গের আঞ্চলিক উচ্চারণ হতেই পারে, কিন্তু নতুন অথবা নূতন দুটোই বাংলা বানান আছে। দন্ত নয় দীর্ঘকার ত ন, অথবা দন্ত ন তয় রস্যকার দন্ত ন, এই দুটো বানানই বাংলায় আছে। বাংলায় কতগুলো সমস্যা আছে, প্রত্যেক ভাষায় থাকে, নত্ব সত্য ইত্যাদি বিধান আছে। তো এইগুলোকে তারা নাম দিয়েছে প্রমিত বাংলা করা। আমি এই কাজটা ঠিক নয়। প্রমিত বাংলার নামে সাধু ভাষার যেটা সম্পদ সেটা ফেলে দেওয়া ঠিক হবে না। ইংরেজিতে একটা স্লোগান আছে, বলে যে ডোন্ট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। বাথ ওয়াটার মানে জন্মের জল ফেলে দিতে হবে, শিশুটা ফেলে দিও না। তারা কিন্তু শিশুটা ফেলে দিচ্ছে জল রাখার নামে। এই জন্যই আমি প্রতিবাদ করে বলেছি যে ভাষা যদি প্রাঞ্জল না হয়, ভাষা যদি ভাবকে বহন না করে, ভাষার থেকেই ভাব সৃষ্টি হয়। আপনি ভাষাকে হত্যা করলে ভাব তৈরি হবে না। লোক, আমি একটা উদাহরণ দিয়ে সবসময় বলি, পদ কথাটা আসার পরেই পদার্থকতা তৈরি হয়েছে, পদার্থ থেকে পদ তৈরি হয় নাই। এটাকে ইংরেজিতে বলে প্রাইমেসি অফ দি সিগনিফায়ার। পদ আগে, পদার্থ পরে। কিন্তু প্রথমে মনে হইতে পারে যেন আল্লাহ তাআলা আগে পদার্থ তৈরি করছেন, তারপরে তার জন্য পদ বা শব্দ তৈরি করছেন। ব্যাপারটা তা নয়। আগে মেঘ পরে বৃষ্টি। হ্যাঁ, আপনি বলছেন না বৃষ্টি হইছে, সেই বৃষ্টি সূর্য আলোকে শুকাইয়া বাষ্প হয়েছে, তার মেঘ হয়েছে, এটাও বলতে পারেন। কিন্তু আমরা যারা অল্পজীবী মানুষ, আমি তো আকাশে মেঘ দেখলে বলে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে বলি কেন? কারণ আমি জানি মেঘ হচ্ছে বৃষ্টির কারণ, যদিও বা বৃষ্টি আবার মেঘের কারণ। কিন্তু আমি এখানে বলবো কারণ বিনে কার্য হয় না। বাংলা ভাষাটাকে যদি জনগণের কাছে নিয়ে যেতে হয়, তাকে যদি চিন্তার, শিক্ষার, আইনের, সমাজের, বন্ধনের ভাষায় তৈরি করতে হয়, তাহলে তার পেছনে আমাকে গোড়ায় জল দিতে হবে, আগায় নয়। এই জন্যই আমি সাধু চলিত ভাষার উপরে গুরুত্ব আরোপ করছি।